আচ্ছা দেখো, আজকে ক্লাসে আমরা 15 পয়েন্ট স্টোকস থিওরেম পড়াবো। স্টোকস থিওরেমটা হচ্ছে আমাদের আগে ডাইভারজেন্ট থিওরেম পড়ানো হয়েছিল, তারপর ডাইভারজেন্ট নিয়ে কথা বলা হয়েছিল, আর কার্ল নিয়ে আমরা কিছু বই নেই। সাধারণত কার্লেরই অ্যাপ্লিকেশন হচ্ছে স্টোকস থিওরেম, আর স্টোকস থিওরেম হচ্ছে কোনটা কার্লের পরিমাণ বের করা। আমরা খুব বেশি ডিটেইলে যাব না। নরমালি এর আগে আমরা যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা হয়েছিল ম্যাথ করার জন্য, সেগুলোই আসলে স্টোকস থিওরেমের জন্য লাগবে। এর আগে দেখো, তোমাদের কি মনে আছে যে আমরা কাজের পরিমাণ বের করেছিলাম 15.2 চ্যাপ্টারে, ওয়ার্ক ডান এফ ডট ডিআর, এই ব্যাপারটা কি মনে আছে সর? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেইটাই আমরা এখানে স্টোকস থিওরেম দিয়ে করতে পারি সারফেস ইন্টিগ্রেশনের মাধ্যমে। স্টোকস থিওরেমে আরো অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ফ্লুইড ফ্লো বা ফ্লুইড ডাইনামিক্স এর সাধারণত সেটা লাগে, কাজে লাগে। আর তোমাদের তো ফ্লুইড ডাইনামিক্স লাগবে না, এখন তোমাদের হয়তো অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে। এই কারণে আপাতত আমরা ওই অ্যাপ্লিকেশনের দিকে না যাই, আমরা সরাসরি যেটা শিখে আসছি সেটারই একটু কনসেপ্টটাকে ডেভেলপ করি। সাধারণত একটা কাজ বা কাজের পরিমাণ কোন একটা কাজের দিকে বা লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে যে কাজটা করা হয়, এর আগের লেকচারগুলোতে আমরা দেখানো হয়েছিল যে আমরা যদি এভাবে করে যাই তাহলে কোন একটা পথ দিয়ে তাহলে সেখানে পি যদি একটা পয়েন্ট হয় আর এটা যদি কিউ হয় একটা পয়েন্ট, তাহলে আমরা যদি কাজের পরিমাণ বের করি না, ফোর্স ক্রিয়েট করি, এফ হচ্ছে সেই ফোর্সটা, তার জন্য ডিসপ্লেসমেন্ট ডিআর, আর আমরা যদি ইন্টিগ্রেশন করি এই কার্ভ বরাবর, তাহলে তাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান বা কাজের পরিমাণ। এরকম ছিল ব্যাপারটা। সেই কাজের পরিমাণটা আমরা সারফেস ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি। আর কাজের সেই ব্যাপারটা একটু চেঞ্জ আসবে, এখন সারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে, সারফেসটা ডিফারেন্ট ওয়েতে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। আর সারফেসের রিপ্রেজেন্টেশন চিন্তা করতে হবে না, কারণ আমরা যখন বলবো ওয়ার্ক ডান বের করো তখন তুমি দুইভাবে করতে পারবা। তবে স্টোকস থিওরেম যদি মেনশন করা থাকে তাহলে স্টোকস থিওরেম করতে হবে। দেখো এখানে এক্সাম্পল 1 দেখো, এক্সাম্পল হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ক পারফর্ম বাই দ্য ফোর্স ফিল্ড। এটা হচ্ছে ফোর্স, এই ফোর্সটার মাধ্যমে কাজ করতে হবে। কোন দিয়ে কাজ করতে হবে? সি হচ্ছে দেওয়া আছে প্লেন জেড ইকুয়াল টু ওয়াই, তার মানে এই যে একটা প্লেন দেখো এক্স, এটা যদি যাও এই পথে যদি যাও তাহলে এখান থেকে শুরু করে এই যে প্লেন, এই প্লেনের চারিদিকে যে কার্ভ তৈরি হয়েছে সারফেসটা, এই সারফেসে যে কার্ভ তৈরি করছে চারিদিকে, সেই কার্ভের দিকে ইন্ডিকেশন করতে হবে, মানে ওয়ার্ক ডান বের করতে হবে। আর আমরা জানি ওয়ার্ক ডান সমান কি, কার্ল এফ ডট এন ডিএস। কার্ল এফ কি হবে? এফ এর কার্ল বের করব। সবাই কার্ল বের করতে পারো না? ডাইভারজেন্ট কার্ল বের করতে শেখানো হয়েছে। জি স্যার। তারপর একটু বলে দিই, এখানে কার্ল এফ যদি করব আমরা, এই কার্ল এফ এর ফর্মুলা দেওয়া আছে, এখানে দেওয়া আছে বলতে, এই দেখো এই যে কার্ল এফ এর ফর্মুলা এখানে দেওয়া আছে। মানে নেবলা যে অপারেটর ছিল ডেল অপারেটরের সাথে ক্রস প্রোডাক্ট, ডেল অপারেটরের সাথে এফ যে অপারেটর, সেই অপারেটরের ক্রস প্রোডাক্টটাই হচ্ছে তোমার এই ক্রস প্রোডাক্ট আমরা বলতেছি হচ্ছে কার্ল এফ। কার্ল এফ বের করার পর তোমরা যেটা করবা, এই কার্ল এফ এখানে বসাবা এবং এন, তোমাদের কি মনে আছে এন আমরা কিভাবে বের করি? জি স্যার। গ্রেডিয়েন্ট স্যার। হ্যাঁ, জি এক্স ওয়াই জেড ফর্মে আমরা লিখি, লেখার পর আমরা ইকুয়াল টু 0 এই ফর্মে লিখি, এই ফর্মে লেখার পর আমরা গ্রেডিয়েন্ট অফ জি বের করি, তারপরে আমাদের এন এর মানটা বের হয়ে যায়। আচ্ছা এখানে দেখো এই কার্ল এফ বের করলাম, এফ থেকে এফ দেওয়া ছিল ফোর্স ফিল্ড, সেখান থেকে কার্ল এফ বের করা হয়েছে। এন কিভাবে বের করব? আমাদের দেওয়া ছিল সারফেস জি, এটাকে কি লেখা যায়? জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। বলতো এখন কার্ল এফ মানে কি? গ্রেডিয়েন্ট অফ জি, আর এখানে জি এর মানটা কত? এক্স ওয়াই। যদি ডিফারেন্সিয়েট করে টার্মটাকে, প্রথমে এক্স এর সাথে করলে, ওয়াই এর সাথে করলে, জেড এর সাথে করলে কত পাওয়া যাবে দেখো বলতো?
ডেল্টা জি বাই ডেল্টা এক্স আই কে প্লাস হচ্ছে ডেল্টা জি বাই ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা জি বাই ডেল্টা জেড কে। তাহলে যদি আমরা এই ব্যাপারটা করি, জি কে এর সাথে করি তাহলে কত পাবো? 0i প্লাস জি কে যদি ওয়াই এর সাথে কি করি তাহলে কত পাবো? মাইনাস ওয়াই জে -1 জে। আর কে এর সাথে করেছো কে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের নরমাল। আমি যদি এখানে সেই নরমালটা বসাই, এই দেখো এই যে সেটা আসছে যে, তারপর ডট প্রোডাক্ট নাও, ডট প্রোডাক্ট নিয়ে আর আর দেখো সারফেস ইন্টিগ্রেশনের মতো, সারফেস ইন্টিগ্রেশনটা আবার করতেছি একটু ডিফারেন্ট সামনে আছে। তারপরে এই লিমিট বসাও, ইন্টিগ্রেশনের লিমিটে কি হয় বসাবা, এই যে সারফেসটা এক্স ওয়াই তলে পড়বে, সারফেসে দেওয়া আছে কোশ্চেনে, এই ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা দেখে তোমাকে চিন্তা করতে হবে এই ফিগারে কি দেওয়া আছে। এক্স এর লিমিট দেওয়া আছে 0 থেকে 1, আর ওয়াই এর লিমিট দেওয়া আছে 0 থেকে 3। এটা রেক্টেঙ্গুলার শেপ। এই ফিগারটা দেওয়া আছে তোমার কোশ্চেনে। এখান থেকে তুমি সরাসরি কি করতে পারো, লিমিট যদি বসাও তাহলে তোমার মানটা বেড়ে আসবে, কাজের পরিমাণ বেড়ে আসবে। সবাই এই ম্যাথটা 2 থেকে 3 মিনিট দেখো, তারপর আমার কোশ্চেনের আনসার দিচ্ছি।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? কারো কি কোনো Yes, কোশ্চেন sir. কারো কি কোনো কোশ্চেন আছে এখানে এই ম্যাথে? স্যার এখানে যে ওয়ার্ক ডানটা পাচ্ছি এটা কি ওই সারফেস উপরের সারফেসটা নাকি নিচেরটা? না না, উপরে সার্ফেসে যে কার্ভ দেওয়া আছে সেই কার্ভ পাচ্ছ আর কি। উপরে যে কার্ভটা দেওয়া আছে না, সি, সে পাচ্ছি সেদিকে। স্যার আরটা কি বুঝাচ্ছে এখানে ব্লু শেড করা? হ্যাঁ, আর হচ্ছে কি ওই যে সারফেস তৈরি হয়েছে প্লেনটার যে প্রজেকশন পড়ছে এক্স ওয়াই তলে বা প্লেনে, সেই প্রজেকশনের কতটুকু অংশ বাউন্ড করতেছে সেটা হচ্ছে আর। এক্স ওয়াই তল বা প্লেনে যে সারফেসটা ছিল সিগমা, যে প্লেনটা যে ইকুয়াল টু ওয়াই, সেই প্লেনটা তার যে প্রজেকশন পড়ছে সেই প্রজেকশন কতটুকু পোর্শনকে বাউন্ড করছে সেই বাউন্ডারির মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতেছি, সেটাই হচ্ছে আর। দেওয়া আছে এখানে আর একটা রেক্টেঙ্গুলার রিজন বলে দিছি এখানে কোশ্চেনে, বলে দিছে। কারণ কি, এটা যেহেতু ফিগার দিয়ে দিছে, কোনো ইকুয়েশন দেয় নাই। যদি ইকুয়েশন দিয়ে দিত তাহলে তোমাকে এটা নিজে পড়তে হইতো, নিজের নিজের ছবি এঁকে দেখে বুঝতে হইতো। আর যেহেতু ইকুয়েশন দেওয়া হয় নাই, সরাসরি বলে দিচ্ছি, তো আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটাই আমরা আনসার করেছি বলতে পারো। এর পরের মেয়াদে দেখাবো যে আসলে আমাদের বলে থাকবে না, তখন আমরা কি করবো। স্যার এটা কি সবসময় ডাউনওয়ার্ড ওরিয়েন্টেড এর জন্য হবে নাকি আপওয়ার্ডও হতে পারে? এখানে ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড কোনো বিষয় থাকবে না এখানে। তবে সাধারণত এই ম্যাথ সবগুলো আপওয়ার্ডই থাকে, মানে এখানে সাধারণত ডাউনওয়ার্ড ওর থেকে প্রজেকশন করা কম হয়, আপওয়ার্ড থাকে আর কি। ডাউনওয়ার্ড গুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায়, অত কমপ্লিকেটেড থাকবে না, মানে কমপ্লিকেটেড অতগুলো সিলেবাসে পড়ানো হচ্ছে না আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এর পরের এক্সাম্পলটা দেখি। সবাই একটু এক্সাম্পল 2 এর কোশ্চেনটা রিডিং করো। তারপর সে কিছুই বুঝিনি। হ্যাঁ, কিছু বুঝবা না, এটা স্বাভাবিক। আর কিছু না বুঝবা দেখেই তো আমি কোশ্চেন পড়তে বসে এবং আমি বুঝাই দিব। দেখো, কোশ্চেনের দুইটা পার্ট। একটা বলা আছে ভেরিফাই করতে হবে, স্টোকস থিওরেম যেটা করতেছে সেটা ভেরিফাই করতে বলা। এই যেটা সারফেস, দেখো সিগমা একটা সারফেস, সারফেসটা দেওয়া হয়েছে কি প্যারাবোলেড সারফেস, জেড ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা সারফেস, এবং জেড ইকুয়াল টু 0 এবং পজিটিভ, মানে জেড এর মান 0 বা তার উপরে দিয়ে থাকবে। তারপর জেড এর মান 0 যদি হয়, জেড সমান সমান 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে যদি জেড এর মান 0 চিন্তা করো, তাহলে কি পাচ্ছ? এক্স ওয়াই তল পাচ্ছ। এক্স ওয়াই তলে দেখতে কেমন হবে? এটা একটা সার্কেল না? জি স্যার, 2 রেডিয়াস সিস্টেম। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, মানে 2 রেডিয়াসের একটা সার্কেল। এখন এখন কোশ্চেন হচ্ছে, এই সার্কেলটা যে থাকবে তার উপরে হচ্ছে, এই সার্কেলটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে বা আর আর বাউন্ড করতেছে এই সার্কেলটা। আর এর উপরে হচ্ছে এই প্যারাবোলয়েড শেপ, মানে রাগবি বল চিন্তা করো, রাগবি বলের অর্ধেকটা আর কি। এইটা হচ্ছে সারফেস, এই সারফেসটার প্রজেকশন পড়ছে আর। এখন কোশ্চেন হচ্ছে, এই সারফেসের এই যে আর পাচ্ছি, আর এর চারিদিকে যদি কাজের পরিমাণ বের করা হয়, তাহলে সে কাজের পরিমাণটা যা বের হবে, স্টোকস থিওরেম দিয়ে এই সারফেসে যদি আমরা সারফেস ইন্টিগ্রেশন করার মাধ্যমে বের করি, স্টোকস থিওরেমকে অ্যাপ্লাই করি, তাহলে সেই মানটা সমান হবে। এই ব্যাপারটা ভেরিফাই করতে বলা হয়েছে।
তাহলে আমাদের এখানে ফোর্স দেওয়া আছে, এফ দেওয়া আছে, আমরা এফ সাথে ডিআর কে মাল্টিপ্লাই করে কি পাচ্ছি, এই ধরনের একটা লাইন ইন্টিগ্রেশন পাচ্ছি। আর এই লাইন ইন্টিগ্রেশন করার জন্য যেহেতু সার্কেলের মধ্যে লাইন ইন্টিগ্রেশন করতেছি, এক্স এর মান হচ্ছে 2 cos t এবং ওয়াই এর মান হচ্ছে 2 sin t, আর জেড এর মান তো 0, কারণ যে হচ্ছে উপরের দিকে। তো সবগুলা মানকে যদি আমরা এখানে ইনপুট দেই, জেড এর মান 0 বসায় দাও। আর জেড এর মান 0 কেন বসাবা, কারণ হচ্ছে এক্স ওয়াই তলের উপর ইন্টিগ্রেশন করতেছো, সারফেস লাইন ইন্টিগ্রাল। আর এক্স ওয়াই তলে যখন করতেছো তখন জেড এর মান তো অবশ্যই 0 হবেই, শুধু থাকবে কি আর এক্স আর ওয়াই, মানে সার্কেল যদি ইন্টিগ্রেশন করো, তো সেই সার্কেলে ইন্টিগ্রেশন তো এক্স আর ওয়াই থাকবে, কিন্তু জেড তো 0 হবে এক্স ওয়াই প্লেনে। এই জন্য এক্স ওয়াই প্লেনে জেড এর মান 0 হবে, এবং এক্স এর সময় এক্স ইকুয়াল টু 2 cos t এবং ওয়াই ইকুয়াল টু 2 sin t যখন বসাবা এখানে, তখন ক্যালকুলেশন করার মাধ্যমে দেখবা আনসার আসছে 2 পাই। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন বের করলা। ঠিক একই ম্যাথটা যদি তুমি এই স্টোকস থিওরেম দিয়ে করো, তাহলে কিভাবে করবা, সেখানে প্রথমে কার্ল এফ বের করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি সেখানে এই জি এক্স যে ফাংশন আছে সেখান থেকে নর্মাল বের করবা। কার্ল এফ এর মান এবং নর্মাল ভেক্টরকে যখন তুমি ডট প্রোডাক্ট নিবে, সারফেস ইন্টিগ্রাল করবা, তখন এই ম্যাথের আনসার চলে আসবে সেই 12 পাই। এই ম্যাথের আনসারটা চলে আসবে 12 পাই। তার মানে হচ্ছে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কত পাচ্ছি, আনসার 12 পাই। আর আমরা যদি নর্মালি লাইন ইন্টিগ্রেশন করি তাহলে আনসার কত পাবো, 12 পাই পাওয়া পাওয়া যাবে। তার মানে আমাদের এখানে নর্মাল লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান যা পাচ্ছি, আর স্টোকস থিওরেম অ্যাপ্লাই করার মাধ্যমে ওয়ার্ক ডান সে সিমিলার একই পাচ্ছি। সবাই এই কোশ্চেনটা দেখো, আরো মানে সলিউশনটা দেখো 2-3 মিনিট, আবার কোশ্চেন আনসার দিচ্ছি তারপরে।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার নরমাল নরমাল ভাবে করছি, তার 2 নাম্বার লাইনটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, যে ওয়ার্ক ডান যেভাবে বের করছি কাজের পরিমাণ, ওয়ার্ক ডান ফার্স্ট পোর্শনটা। দেয়ার ফর এর পর 2 নাম্বার লাইনটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই লাইনটা। স্যার তারপরের লাইনটা 0 + 6 cos t ইনটু আচ্ছা আচ্ছা 2 cos t। আচ্ছা, এখানে হচ্ছে জেড এর মান বসানো হয়েছে 0, তো এই টার্মটা 0। তারপরে সাইজ এক্স, এখানে বসানো হয়েছে এক্স এর মান হচ্ছে 2 cos t, আর ডি ওয়াই এর মান হচ্ছে 2 cos t dt। সিমিলারলি 5 ওয়াই, ওয়াই এর মানটা এখানে বসানো হয়েছে, ওয়াই এর মান কত 2 cos t, আর জেড এর মান কত 0, ডিজেড এর মান কত 0। তো এই সম্পূর্ণ টার্মটা কত হয়ে যাচ্ছে 0, 0। এই টার্মটা 0, শুধু এই টার্মটা থাকতেছে। আর তারপরে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে সরাসরি এই মানটা চলে আসতেছে। জি স্যার, বুঝতে পারছি। এই ম্যাথগুলো পরীক্ষা আসলে খুব বেশি চেঞ্জ করে দেওয়া হবে না, কারণ কি খুব বেশি চেঞ্জ করে দিলে স্টুডেন্ট পারবে না। জেড এর মান যদি এখানে 0 না দিয়ে এখানে 5 দেওয়া হইতো তাহলে ম্যাথ করা খুব কঠিন হয়ে যেত, কারণ এখানে 5 আসতো, এখানে কনস্ট্যান্ট আসতো, বিশাল ম্যাথ হয়ে যেত। এই ধরনের ম্যাথ সাধারণত খুব বেশি চেঞ্জ করা হয় না, কারণ খুব বেশি চেঞ্জ করলে ম্যাথের ডিফিকাল্টি লেভেল অনেক গুণ বেড়ে যায়। অল্প চেঞ্জের জন্য ডিফিকাল্টি লেভেল অনেক গুণ বেড়ে যায়। এই জন্য সাধারণত কমন টাইপেরই থাকে, যে এই টাইপের ম্যাথে সামান্য 2 এর জায়গায় 4 থাকে, অথবা এখানে 2 এর সার্কেল আছে, এখানে হয়তো 4 এর সার্কেল হতে পারে, এরকমই হয় সাধারণত। কিন্তু খুব বেশি থাকে না, কারণ হচ্ছে খুব বেশি চেঞ্জ করলে সামান্য পরিমাণ চেঞ্জ করার কারণে ম্যাথটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথ রিলেটেড? এটা ছিল ফার্স্ট পোর্শন। এই ফার্স্ট পোর্শন হচ্ছে আমরা সিগমা দেখলাম, সিগমার একটা পোর্শন ছিল সি, এই সি বরাবর আমাদের কি করা হয়েছে লাইন ইন্টিগ্রেশন করা হয়েছে। লাইন ইন্টিগ্রেশন শেষ করার পর তারপরে আমরা এখানে কার্ল এফ বের করলাম, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট স্টোকস থিওরেমের মাধ্যমে, এবং এন বের করলাম, যে গ্রেডিয়েন্ট অফ জি বের থেকে, গ্রেডিয়েন্ট অফ জি থেকে আমাদের এন এর মান বের হয়েছে নরমাল। আর এন এর মান বের হওয়ার পরে আমরা ডট প্রোডাক্ট দিলাম, তারপর আমরা পোলার ফর্মে নিয়ে গেলাম। পোলার ফর্মে সবসময় নিতে হবে এরকম কোনো দরকার নাই, এখানে ম্যাথ যেহেতু সার্কেল বলছে পোলার ফর্মে ম্যাথ করতে সুবিধা হয়। এছাড়া আমরা যদি এক্স এবং ওয়াই লিমিট চেঞ্জ করি এবং সেখানে লিমিটটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, এটা একটা মূল সমস্যা হয়ে যাবে। আর কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমাদের সিলেবাস আসলে এই পর্যন্তই। আমাদের আজকের এই পড়ার মাধ্যমে আমাদের মোটামুটি এই তোমাদের কোর্সের সিলেবাস শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমি হয়তো বা ক্লাসের খাতা দেখানোর চেষ্টা করব বাকিগুলা, এবং ফাইনাল পরীক্ষা নিয়ে ডিটেল আলোচনা করব। ফাইনাল পরীক্ষায় কিভাবে অ্যাটেন্ড করবা এবং বাকি সব ইনফরমেশন, পুরো সিলেবাসটা আবার রিভিউ করব নেক্সট ক্লাসে। এবং এই ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা তার প্রবলেম থাকে নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব, বা অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করবো। নেক্সট ক্লাসটা মোটামুটি সিলেবাসের সবকিছু নিয়ে আলোচনা করা হবে, সব দিকে পড়ানো হয়েছে, এবং কমপ্লিট যে সিলেবাসটা মিডের পর থেকে ফাইনাল পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করা হবে, এবং এই ক্লাসটা নিয়েও আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা অন্য এর আগে প্রিভিয়াস কোনো ক্লাসে যদি প্রবলেম থাকে। আর এই পর্যন্ত আমাদের মোটামুটি সিলেবাস। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করবো।